Assalamu alaikum, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন সবাই। ওয়েলকাম টু দিস লাইভ। সবচেয়ে আজকের গুরুত্বপূর্ণ এই ফরেন পলিটিক্সের অংশে আজকে প্রথমেই লাইভ শুরু করি সরকারকে অভিনন্দন জানিয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বা ডিসিপ্লিনের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আজকের ইন্টারিম গভর্নমেন্ট। সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে ডেনমার্কের প্রতিষ্ঠানকে অর্থাৎ এই টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য আপনার 30 বছরের জন্য দেওয়া হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেননা আমরা এই জিনিসগুলোর জন্য উই বিন অ্যাডভোকেটিং ফর ইট ফর এ লং টাইম। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা কেন মনে করি যে বিদেশে বিশেষ করে পৃথিবীর প্রত্যেকটা দেশের, আপনি জানেন যে বন্দর বা যেটাকে আমরা বলি যে যোগাযোগ ব্যবস্থা, রাইট? এই যোগাযোগ ব্যবস্থাটা একটা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তার মধ্যে পোর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অর দ্য মেইন ওয়ান। এখন বাংলাদেশের বন্দরগুলো আপনি যদি দেখেন এবং এয়ারপোর্টগুলা চুর, বাটপার, প্রতারক, লুটপাটকারী, অযোগ্য, অপদার্থ সিন্ডিকেট দিয়ে বাংলাদেশের বন্দর এবং বাংলাদেশের এয়ারপোর্টসগুলাকে মানে অতীতে বিগত 54 বছর পরে আমরা দেখতেছি যে তারা কুক্ষিগত করে রেখেছেন। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আপনি কোথাও পাবেন না বাংলাদেশ ছাড়া। যে দেশের একটা দেশের মূল মানে অর্থনীতির চালিকা শক্তি যেগুলা, সেই ব্যবস্থাগুলা অদক্ষ, অপদার্থ এবং করাপ্টেড মানুষ দিয়ে, চোর বাটপার দিয়ে আপনার দ্বারা কন্ট্রোল বা আপনার এই আপনার যারা পরিচালিত হচ্ছে। অনেক দিন থেকে আমরা, আপনারা জানেন যে এয়ারপোর্টের ব্যবস্থাপনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া এবং বাংলাদেশ বিমানের লোক যারা, সেগুলো হচ্ছে যেন বিমান পরিচালনায় যারা দায়িত্ব নিযুক্ত, তারা যেন বিদেশি লোক দ্বারা বাংলাদেশ বিমানকে পরিচালনার দাবি জানিয়ে আসছিলাম আমরা, যেহেতু এটা দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় যে কয়েকটা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দুর্নীতির শিকার, তার মধ্যে বা আপনার লুটপাট হয়, তার মধ্যে একটা হলো আপনার রেল, এয়ারপোর্ট, তারপরে হচ্ছে আপনার আমাদের যেটাকে আমরা বাস টার্মিনালগুলা বা যোগাযোগ ব্যবস্থা, হাইওয়েজগুলা। সো এগুলার এবং বিমান, অবশ্যই বিমান তার মানে অন্যতম একটা। এই জায়গাতে এই সরকার মানে পরিবর্তন আনার জন্য পদক্ষেপ নিয়েছেন। অনেক সমালোচনা, যারা সমালোচনা করেন তাদের মানে নিয়ে কথা বলতে আমি আসছি আজকে। আপনি দেখেন বিমানবন্দরকে যখন মানে বন্দর টার্মিনাল নির্মাণে বিদেশি কোম্পানি ডিপিডব্লিউ কে মতো কোম্পানিকে দেওয়ার জন্য যখন প্রস্তাব উঠলো, তখন মানে এক শ্রেণীর রাজনীতিবিদ এবং এক শ্রেণীর কিছু আবাল মানুষ যারা না বুঝে কথা বলেন, তারা উঠলেন কি আমাদের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব। 54 বছর ধরে এদের স্বাধীন হয়েছে, কোনো কাজ করা হয় নাই, কোনো জায়গাতে ডিসিপ্লিন আনা হয় নাই মনে হচ্ছে, এবং চুরি বাটপারি এবং লুটপাট হয়েছে। এটা স্বাধীনতার মানে আপনার এই যে স্বাধীনতার আকাঙ্ক্ষার সাথে মানে যায়, কিন্তু এগুলো বন্ধ হওয়ার প্রক্রিয়া সেটা স্বাধীনতার আকাঙ্ক্ষার মানে বিপরীতধর্মী। এই হলো বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের চরিত্র, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমরা বলে আসছিলাম এটা যে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এটা কেন সম্ভব হলো? এটা সম্ভব হলো এই যে ইন্টারিম গভর্নমেন্টে কিছু মানুষ যারা বিদেশে লেখাপড়া করা মানুষ, তারা জানেন এগুলা কিভাবে পরিচালিত হয় বিদেশে। এর জন্য আপনাকে শুনলে আশ্চর্য হবেন, ইসরায়েলের মতো দেশের পোর্ট মানে মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে থাকে মানে আরব আমিরাতের মতো কোম্পানি আপনি দেখেন, এবং ডেনমার্কের মতো কোম্পানি, নরওয়ের মতো দেশের কোম্পানিগুলা। পৃথিবী বিখ্যাত সবচেয়ে ট্রান্সপারেন্ট একটা কোম্পানি দেশ, তার নাম হচ্ছে ডেনমার্ক। সেই ডেনমার্কের এই কোম্পানিকে দেওয়া হয়েছে, আপনারা জানেন যে সিমার্কস, যে এইটার কোম্পানিকে দেওয়া হয়েছে এই বন্দর। এটা বাংলাদেশের বন্দরের চেহারা পাল্টে আমূল পরিবর্তন আসবে বন্দর ব্যবস্থাপনায়, অর্থনৈতিক গতি প্রবৃদ্ধি বৃদ্ধিতে কতটা মানে এটা হেল্প করবে, এটা অনেকে কল্পনা করতে পারছেন না। বাংলাদেশের অর্থনীতিবিদরা তো অনেকে, আপনারা জানেন যে অর্থনীতি একটা আউটলাইন দিতে গেলে তাদের মানে আপনার সারা রাত বই দেখতে হয়, মানে এই হলো বাংলাদেশের অনেক অর্থনীতিবিদের অবস্থা। সো এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এখন আরো কয়েকটা জিনিস এখানে আজকে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি আজকে প্রবাসীর পক্ষ থেকে আমি দাবি করতেছি ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আমাদের যে ডাইরেক্ট যে যোগাযোগ আছে সেটাও আমরা বলবো যে আপনারা বাংলাদেশ বিমানের জন্য এমডি বা মানে ম্যানেজমেন্ট বিদেশিদের হাতে তুলে দিন।
আপনারা বাংলাদেশের এয়ারপোর্টগুলো, সিলেট, চট্টগ্রাম এবং মানে ঢাকার এয়ারপোর্টের ব্যবস্থাপনা, লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে 5 থেকে 10 বছরের জন্য তুলে দিন। আমূল পরিবর্তন। এট দ্য সেম টাইম বাংলাদেশের কোম্পানিগুলোকে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য দায়িত্ব দিন, তারা যেন এট দ্য সেম টাইম ট্রেন করতে পারে। এইটাই চুক্তি যদি হয় তাহলে দেখবেন পরিবর্তন হচ্ছে। কিন্তু বাংলাদেশের, আমি ঢাকাতে গেছিলাম, আমার কাছে ভিডিও আছে, আমি যা দেখলাম এটা মানে আনবিলিভেবল। উনি বিড়ি খাচ্ছে বসে, কিন্তু আমার লাগেজের জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনি জানেন, আই ওয়াজ অ্যাবাউট টু মিস মাই ফ্লাইট টু বাউন্ড টু সিলেট বিকজ অফ দ্যাট প্রবলেম। আমি তখন একটু মানে কি হয়ে আপনার সবাইকে নিয়ে তারপরে লাগেজটা আসছে, তারপরে অনেক গুরুত্বপূর্ণ মানুষ যখন যেদিন আমি ঢাকাতে গিয়ে পৌঁছলাম আমার সাথে দেখা করতে আসছিলাম, আমি তাদের সাথে দেখা করতে পারিনি। আমার এখনো খুব দুঃখ লাগে। কয়েকজন প্রবাসী গেছিলেন, আমি তো কাউকে বলি নাই ঢাকাতে থাকার জন্য, সিলেটে ছিলেন তারা, কিন্তু ঢাকাতে যে যারা ছিলেন তাদের সাথে আমার দেখা হয় নাই। একদম বিশ্বাস করেন, তারা খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে তারা গেছিলেন, তাদের সাথে আমার দেখা হয় নাই। এর মধ্যে অন্যতম একজন জাহাঙ্গীর ভাই, উনি জাতীয় পার্টির একজন নেতা, আপনার তাকে উনি কুয়েতে, এটা উনি তো বাস্তব সবচেয়ে বড় প্রমাণ উল্লেখযোগ্যের মাঝে। সো আমরা মনে করি যে এটা একটা মানে আমূল পরিবর্তন হওয়া দরকার, এবং এটা হয়েছে, এবং সরকারকে ধন্যবাদ দিই। এটা বিরোধিতা যারা করবেন, না জেনে না বুঝে দেশকে পিছনে নেবার মতো কাজ করবেন না। আর বিদেশি নিয়ে চুলকানি থাকলে, আজকে হামজা আমাদের যে বর্তমান যে হামজা ফুটবলার হামজা, আপনি আমাকে বলেন, এই হামজা যদি মানে বাবা যদি বিদেশে না আসতেন তাহলে হামজা বাংলাদেশের মতো ফুটবলার হতো। উনি বিদেশে এসেছিলেন বলে আজকে হামজাকে আমরা পেয়েছি। বাংলাদেশ ফুটবলের চেহারা, অর্থনীতি, আর্থিক সক্ষমতা থেকে শুরু করে বাংলাদেশের ফুটবল টিম বা বাফুফে, যেটা বা ফু 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 বুঝছেন, খালি শুনতাম সালাউদ্দিনের গলাভাঙ্গা বক্তব্য আগে শুনতাম আমরা, এই ক্রিমিনাল কালপিট এবং ব্যর্থগুলাকে তারা দিয়েছেন। ভালো ফুটবলার ছিলেন, কিন্তু উনি ফুটবলার মানে ম্যানেজমেন্টে গিয়ে উনি ভালো করতে পারেন নাই। আজকে দেখেন ফুটবলের চেহারা পাল্টে গেছে। আজকে স্পন্সরের লাইন, মানে কোথায় স্পন্সর দিবে তারা, জায়গা নাই। কোম্পানিগুলা বসে আছে, আমাদের স্লট দেন, আমাদের প্রোডাক্টটা আমরা দেখান, আপনারা ব্যবহার করেন, আমরা আপনাকে স্পন্সর করতে চাই, সুযোগ নেই। আগামী 2 বছরের জন্য নাকি কোনো স্পন্সরের স্লটই নাই বাফুফের জন্য। কেন বলবেন? কিভাবে সম্ভব হলো? শুধুমাত্র কেন সম্ভব হলো? কারণ দক্ষতা অর্জন করলে আপনাকে বিদেশে। সেদিন আমি একটা টক শোতে ছিলাম RTVতে, সেখানে এম এ আজিজ সাংবাদিক, যে উনি বলছিলেন যে প্রবাসীরা এই আসছে, এটা 2-1 দিনের ভিতরে আসবে, আপনারা এটা দেখবেন এই পর্বটা। উনি প্রবাসীকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করার কথা বলছিলেন, প্রবাসীদেরকে কোনো ক্রেডিট দিতে চাচ্ছিলেন না। আমি সেটা প্রতিবাদ করেছি। এই আজকের হামজা, আজকের আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, আপনি দেখেন উনি এটা চিন্তা করেছেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই বিদেশে মানে আবার লেখাপড়া মানে জানা মানুষ। তো এগুলাকে যদি আপনি সম্মান না দেন, কেন কর্মদক্ষতা সারা পৃথিবীটা কোথায় গেছে, আর আমরা কোথায় গেছি? এখন এগুলাকে সম্মান না দিয়ে যদি এটাকে দেশের পক্ষে কাজে না লাগান, তাহলে কোনোদিনই পরিবর্তন আসবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলি, আমি মনে করি যে প্রত্যেকটা কাজে, ইভেন আমাদের রেলওয়েকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে পারলে 10 বছরের জন্য আমূল পরিবর্তন আসবো। কারণ সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে রেলওয়ে, অথচ এটা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনের জন্য আপনার মেথড সারা পৃথিবীতে, আমেরিকাতে বলেন আর ইউরোপিয়ান ইউনিয়নে বলেন, সেটা একইভাবে হচ্ছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমাদের দেশে এটার কোনো উন্নতি নাই। কেন নাই? কারণ এটার দুর্নীতিগ্রস্ত এবং মানুষ মুখ ফিরিয়ে নেয়, যারা যায় বাধ্য হয়ে যায়। এখনো এটা কমফর্টেবল, বাট এটাতে ওই পরিমাণ আমার পরিবর্তন আসে নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হলো যে বিদেশে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে যে অনৈক্য সৃষ্টি করা, এবং বিদেশে বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকে কিন্তু একটা বড় ধরনের খবর আছে, এবং হয়তোবা ভবিষ্যতে খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি বিদেশে চিরদিনের জন্য বন্ধ হবে। কারণ এটা নিয়ে কথা উঠতেছে, আমেরিকাতে উঠতেছে, এবং মানে ব্রিটেনের মতো জায়গাতেও এটা নিয়ে মারাত্মকভাবে আলোচনা হচ্ছে। আজকে আপনার ব্রিটেনের সবচেয়ে আপনার এই যে রাইট উইং অ্যাক্টিভিস্ট যিনি টমি রবিনসন, I may not like him, you may agree or may disagree, I mean with him on many like policies or activities but one thing today he said, and it is being supported, at least I support it, সেটা বলছেন যে উনি আজকে একটা টুইট করেছেন, সেখানে টুইটের ভিতরে বাংলাদেশিরা শেখ হাসিনার রায়ের পরে বাংলাদেশিরা টাওয়ার হ্যামলেটসে মিছিল করেছেন, এইটার ছবি দিয়ে উনি টুইট করেছেন যে এই ক্র্যাপ, এই বিদেশি পলিটিক্সের ক্র্যাপ আপনি আমার দেশে কেন? আপনি যদি রাজনীতি করতেই চান, why don't you go to বাংলাদেশ? দেখেন, আপনি যদি আপনার দেশের রাজনীতি এত ইন্টারেস্টেড আপনি, তাহলে আপনি এখানে কি করেন? আপনি চলে যান আপনার দেশে। এগুলো বিদেশের এইগুলা নিয়ে এসে আমার দেশের রাস্তাঘাটে এবং এগুলা এই বিশৃঙ্খলা করা, এবং এটা আমি 100% সমর্থন করি উনার। এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখান থেকে শুরু হলো, হয়তো ভবিষ্যতে আমি নির্দ্বিধায় আজকে বলতে পারি আপনাদেরকে যারা আজকে দেখতেছেন, আচ্ছা, যে আগামীতে একটা সময় আসবে
বাংলাদেশের যে রাজনীতি সেটা বিদেশে আর হবে না। অলমোস্ট এটা মানে অলরেডি এদেশের মানুষ এবং বাংলাদেশিরা যথেষ্ট পরিমাণ অ্যাংরি, এবং তারা মনে করেন যে এই বাংলাদেশের পলিটিক্যাল যে ক্র্যাপ, এই পয়জন বিদেশে নিয়ে এসে আমাদের কমিউনিটির ভিতরে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। এবং এই জায়গাতে আপনার এটা এবং কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে যত ধরনের ক্রাইম হয় কোনো না কোনোভাবে আপনার রাজনীতি নির্ভর, এবং যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এঙ্গেজ হয় বা ইনভলভ হয় কোনো না কোনোভাবে আপনার রাজনীতি নির্ভর। এটা আমেরিকাতে ঘটে, আপনি যদি তাদের পরিসংখ্যান দেখেন সেখানে আপনি এটা পাবেন। তো এই জন্যই বলা হচ্ছে যে হয়তোবা আগামীতে বাংলাদেশের এই পলিটিক্সটা আমি মনে করি এটা চিরতর বন্ধ হওয়া উচিত, অথবা শুধুমাত্র গড়ের ভিতরে অর্থাৎ চার দেয়ালের ভিতরে মানে হতে পারে রাস্তাঘাটে কোনো ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস বাংলাদেশের মতো না হওয়া উচিত এবং এটা ব্যান করা উচিত। সুতরাং টবি রবিনসন, আই থিঙ্ক দিস ইজ দ্য বিগিনিং। এটা ভেরি সিগনিফিকেন্ট এবং সিগনিফিকেন্স আছে এটার, যে যদি এটা উনি পার্সু করেন, এবং আমি মনে করি দিস ইজ দ্য বিগিনিং এন্ড ইটস এ নিউ আপনার এই আচ্ছা ফজা পাগল বলেছে শেখ হাসিনা মামলা টিকবে না। দেখুন আপনি এই কথাটা বারবার কালকেও তুলেছিলেন মনে হয় আমার কাছে। ফজা পাগলাকে আমি গতকালকেও বলেছি, এই লোকটাকে আমি রাজনীতিবিদ মনে করি না। এই লোকটা নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার, রাজনীতিবিদ হওয়ার ন্যূনতম যোগ্যতা ওনার নেই, ন্যূনতম যোগ্যতা নাই। এর মানে না যে উনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন। শেখ হাসিনার পক্ষে কথা বললেই আপনি যে মানে রাজনীতিবিদ হবে মানে হিসাবে আপনার সব মানে যোগ্যতা হারিয়ে ফেলবেন তা নয়। বিষয়টা কি? বিষয়টা হলো উনারা দেখেন 1971 নিয়ে পড়ে আছে এখনো। আপনি 1971 মুক্তিযুদ্ধ করেছেন, কি করেছেন, আমি থ্যাংক ইউ দেই আপনাকে, মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধ করে সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে কি আপনি গলা টিপে হত্যা করতে পারেন? আপনি আমাকে উত্তর দেন। এই রাজনীতিবিদরা আমাদের সাথে বসতে তো মানে এদের কাপড় চোপড় আমি খুলে দেবো। আপনি আমাকে বলেন, আপনি সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তান জন্ম দেওয়ার পরে আপনি কি তাকে প্রতিদিন পিটাইতে পারবেন? বলেন, তাকে টর্চার করতে পারবেন? তাকে না খাইয়ে রাখতে পারবেন? তো তখন কি কেউ যদি বলে, আইন যদি বলে যে মানে আপনি কেন করলেন, আপনি বলতে পারবেন যেটা আমি তাকে জন্ম দিয়েছি? করতে পারবেন? আপনি বলেন আমারে। ব্রিটেন বা আমেরিকাতে মানে আপনার যে আপনার এই যে মানে এই কি বলে এটাকে চাইল্ড বা মাইনর টর্চার, এটা কত মারাত্মক জানেন আপনি? সারা জীবনের জন্য আপনি জেলে যাবেন। আপনি আমাকে বলেন, এই উত্তরটা তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সন্তান প্রথমে বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সো হোয়াট? মুক্তিযুদ্ধ করে একটা জাতি কি হয়েছে? আপনার প্রতিষ্ঠা হয়েছে। এই জাতিকে ধ্বংস করার দায়িত্ব তো আপনাকে মুক্তিযুদ্ধের মানে করেছেন বলে আপনাকে কেউ দেওয়া হয় নাই। সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবা যেভাবে তাকে স্টার্ভিং করতে মানে স্টার্ভ রাখতে পারে না, এট দ্য সেম টাইম তাকে যেভাবে গলা টিপে হত্যা করতে পারে না, কেউ বলতে পারেন যে আমি তাকে জন্ম দিয়েছি, আমার যা ইচ্ছা তাই করবো, তার কোনো অধিকার নেই, টাচ করার অধিকার নেই। এভাবে এই মতো বান্ত রাজনীতিবিদদেরকে বোঝাইতে হবে যে এদের স্বাধীন হয়েছে, কিন্তু এদেশের জন্য পরবর্তী সময় আমরা কিছুই করেন নাই। আপনারা প্রথমেই দেখেন, আপনারা 72 সংবিধান থেকে শুরু করে প্রতিটা জিনিস আপনারা মানে আরেকটা দেশের মানে প্রপোজ করা, আমাদের প্রতিষ্ঠা করা, সেটা আপনারা আমাদের উপর চাপিয়ে দিলেন। তাও একটা স্বাধীনতা হয়েছে, ভেরি গুড, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু এরপরে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। স্বাধীনতার দোহাই দিয়ে আপনি দেশটাকে এভাবে 22 কোটি বা 21 কোটি মানুষকে জিম্মি করে রাখবেন, এটা হবে না বাংলাদেশে। এটা ভ্রান্ত ধারণার মানুষ। আর পৃথিবীতে আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি স্বাধীন করেছি, এই আমেরিকান যারা মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যারা আছে এরা তো নাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা মানে যুক্ত হয়েছিলেন এরা কেউ কথাগুলো বলে না যে আমি যুদ্ধ করেছি, আমি এই দেশের মালিক। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধদের বাপ দেখলে মনে হবে এদেশের মালিক তারা, এদেশে আর কোনো কিছু করতে পারবেন না। মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, তাই এত বছর পরে এসে এই প্রজন্ম কেন মানে আপনার আইনের শাসনের জন্য যুদ্ধ করতে হয়? 54 বছর চলে গেছে, এটা এনাফ টাইম না? অর্ধ শতাব্দীর উপরে আপনারা ক্ষমতায় আছেন, রাজনীতি আছেন, আপনি কখনো আইনের শাসনের জন্য যুদ্ধ করেছেন? কখনো আইনের শাসনের জন্য জেলে গেছেন? না, যান নাই কখনো, কারণ বলেন নাই কখনো। এই দেশটাকে এভাবে কুকৃত করতে মানে করার জন্য আপনারা রেখে দিয়েছিলেন। এগুলো আর হবে না বাংলাদেশে। নতুন প্রজন্ম এই ভ্রান্ত ধারণা, এই ব্যর্থ পয়জনাস এবং ডিসফাংশনাল পলিটিক্সকে সমর্থন করে না। এবং আমরা মনে করি নতুন সময় এসেছে এগুলাকে গোড়ায়। এবং এই যে আজকে 2025-এ এসে প্রতিদিন আপনারা কি বলেন? প্রতিদিন আপনারা একই উদাহরণ দেন, 1971 এই হয়েছে, 1971। আচ্ছা ভাই, 54 বছরে কি 71-এর মানে ইতিহাস আর গুণগান শেষ হয় নাই? আপনি বলেন, মুক্তিযুদ্ধটাকে এতটা মানে বিকৃত করে উপস্থাপন করেছেন এবং এতটা বিতৃষ্ণার কারণ আপনারা সৃষ্টি করেছেন একটা দেশের স্বাধীনতা যুদ্ধকে নিয়ে, গর্বের জায়গা। এটা আপনারা ডিসকাস্টিং, আপনারা যেটা অবদান দিয়েছিলেন তা কেড়ে নিয়েছেন শুধুমাত্র এটাকে ডিফেস করার জন্য, এবং এটাকে নিয়ে ব্যবসা। এই মুক্তিযুদ্ধের মানে যে দল যে যারা আপনারা মুক্তিযুদ্ধ মানে এই দোহাই দিয়ে 14 বংশের জন্য আপনারা লুটপাট করলেন, দেশটাকে কুকৃত করে রাখলেন, এই যে 21 কোটি মানুষকে জিম্মি করে রাখলেন, একটা প্রতিষ্ঠান দাঁড় করালেন না। এই প্রশ্নগুলো যদি মুক্তিযুদ্ধকে করি, এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? যে বিচার চাইলে বিচার পাওয়া যাবে না,
বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একজন প্রধান বিচারপতিকে লাথি মেরে বের করে দিতে হবে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এগুলো যদি আমরা জিজ্ঞেস করি, এটা তো উত্তর দিতে পারবে না। এজন্য এরা আমাদের সাথে কখনোই কোনো টক শোতে কথা বলে পার পেয়ে যেতে পারবে না। আমরা এদেরকে প্রস্তাব করিয়ে দিব, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, যত বড় মুক্তিযুদ্ধে আপনি হন না কেন, চ্যালেঞ্জ করে বললাম আসেন আমাদের সাথে, এই যুক্তিগুলো আমরা দেখাই। আপনারা তো সারাদিন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন। আচ্ছা, তো এখন এই গেল একটা। সেকেন্ড থিং হলো যে ধরেন আজকে এই সজীব ওয়াজেদ জয় ইন্টারভিউ দিয়েছেন, সেখানে স্কাই নিউজের সাথে। সেই ইন্টারভিউতে উনি বলছেন যে এটা প্রি মেডিটেটেড অর সরি প্রি প্ল্যান্ড অ্যান্ড আপনার বিচার ব্যবস্থা। ওকে, বিচার, আমি দুঃখ লাগে আমার, অনেকে দেখলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে না বুঝে বিচার ব্যবস্থার সমালোচনা করেন। হায় হায়, এদেশের কিভাবে পরিবর্তন আসবে? যারা এরা এখন সুশীল, অথচ এরা জানে না মানে কথাটা বলতে। এই জন্য তো আমরা আমাদের সামনে পড়লে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম, মানে তখন তো উত্তর দিতে পারতো না। এরা উত্তর দিতে পারবে না, এদের এই সক্ষমতা নাই। যতই তারা মানে বাগাড়ম্ব করুক না কেন সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের মেইন স্ট্রিমে, আমরা যখন তাদের সাথে বসবো উত্তর দিয়ে যেতে পারবে না। একটা লজিক্যাল উত্তর দিয়ে বুঝাইতে পারবে না, কোনো সুযোগই নাই। আপনি আমাকে বলেন তা, মানে এই বিচার ব্যবস্থা নিয়ে কথা উঠছে, রাইট? আচ্ছা, এই বিচার ব্যবস্থার ভুলটা কোন জায়গাতে? উনি কি হত্যা করে নাই? 1400 মানুষকে উনি হত্যা করায় নাই? কারা করিয়েছে? মানে কেউ করে নাই। শেখ হাসিনার দায় নাই, পুলিশের দায়। পৃথিবীতে কি এভাবে আইন হয়, এভাবে বিচার হয়? মানে বলেন আপনি, পৃথিবীতে এর আগে যত প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান জেলে গেছে মানুষ হত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে, একজন প্রেসিডেন্টকে দেখাইতে পারবেন যারা মানে জেলে গেছে সে নিজে হত্যা করেছে, সে নিজে মানুষকে খুন করেছে? শো মি ওয়ান সিঙ্গেল এভিডেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি মানে বলেন পৃথিবীতে মানবতা বিরোধী অপরাধের থেকে শুরু করে যাদের বিচার হয়েছে এখন পর্যন্ত একজনকে দেখাইতে পারবেন যে তারা নিজেরা কোন ব্যক্তিকে হত্যা করেছে? তাহলে রাষ্ট্রপ্রধানরা জেলে যায় কেন? দুর্নীতি আর এই যে দুইটা জিনিস, মানবতা বিরোধী অপরাধ, যারা গেছে একজন মানুষ কি কখনো কোনো জনগণকে নিজ হাতে মানে হত্যা করেছে? তাহলে জেলে গেল কেন? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, তাই তো? না দিয়ে তো এটা নিয়ে কথা বলা যাবে না, লেডিস এন্ড জেন্টলম্যান। এগুলো নিয়ে সারাদিন এগুলো পড়ে থাকবে। এবং আমি দুঃখ লাগে, একটু আগে দেখলাম নাগরিক টিভিতে আমাদের টিটু ভাইরা তারাও আলোচনা করতেছেন বিচারে হয়েছে, না বুঝে কমপ্লিটলি ইমোশনাল হয়ে কথাবার্তা বলছেন। আই হ্যাভ নো আইডিয়া। মানে আমি সরি যে মানে ওনাদেরকে এই মানুষগুলোকে আমরা দেখি। সবচেয়ে বড় জিনিস হলো, আপনি বলবেন যে অতি দ্রুত হয়েছে, তো বিচার কত বছর মানে থাকতে হবে? এই যে 2400 মানুষকে উনি হত্যা করলেন, জাতিসংঘ বলছে 1400 মানুষকে, ওয়েল ডকুমেন্টেড। এটার বিচার হবে না? এইটার বিচার কেউ করতে পারবে না। আপনি সুশীল হয়ে বলবেন এই বিচার এই হয়েছে, দ্রুতগতিতে হয়েছে, প্রি প্ল্যান। হোয়াট ইজ দিস? আপনি মানুষ হত্যা করবেন, দেশকে লুটপাট করবেন, বিচার হবে বলবেন পলিটিক্যালি মোটিভেটেড। এইটা 54 বছর স্বাধীনতার পরে আর কত, লেডিস এন্ড জেন্টলম্যান? হাউ লং উই শুড টলারেট দ্যাট? উই আর সিক অফ ইট। মানে আপনারা দুর্নীতি করবেন, লুটপাট করবেন, ধ্বংস করবেন, গণতন্ত্রহীনতা করবেন, ভোট চুরি করবেন, দললেই বলবেন পলিটিক্যালি মোটিভেটেড। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে সংঘটিত হয়েছে, যারা আছেন এদেরকে বলে রাখি, সাবস্ক্রাইব করতে বলবেন না, নোটিফিকেশন দিয়ে রাখতে বলবেন না, এটা আমার অনুরোধ। একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় ওই জায়গাতে ইন্টারভিউতে স্বীকার করেছেন যে লিথাল ওয়েপন্স ইউজ করা হয়েছে। দেখুন, লিথাল ওয়েপন্স ইউজ করা হয়েছে, এটা বলছেন সজীব ওয়াজেদ জয়। আমার কাছে ইন্টারভিউটা আছে, আমি কালকে বাজাবো আপনাদেরকে। উনি বলছেন যে এটা ইউজ করা হয়েছে এটাতে। এর প্রশ্ন হলো, কিন্তু ওনার মা ইউজ করেন নাই। স্বীকার করেছেন ইউজ করা হয়েছে, কিন্তু মা ইউজ করেন নাই। তারা বলছে প্রথমে ইউজ করা হয় নাই। দেখেন, প্রথমে বলছে যে ইউজ করা হয় নাই, কিন্তু সজীব ওয়াজেদ জয় আজকে প্রথম উনি স্বীকার করলেন, মানে আপনার এই আপনার যে আপরাইজিং, জুলাই আপরাইজিং এ লিথাল ওয়েপন্স ইউজ করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রেফারেন্স, লেডিস এন্ড রাজনীতি করা হোক। অ্যাবসলিউটলি হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো আমরা, এটা বানাতে পারবেন না কখনো। কারণ আজকে খবরে দেখলাম আওয়ামী লীগ নতুন নেতৃত্ব খুঁজছে। আজকে আপনার সাবেক স্পিকার শিরিন শারমিন, তারপরে আপনার সোহেল তাজ, সম্ভবত সাবের হোসেন চৌধুরী, আইবি রহমান, এদেরকে অন্তত এই তিনজনকে, 2জন মহিলা এবং সাবের হোসেন চৌধুরী, এই তিনজনকে আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আসার আহ্বান, এবং এটা নিয়ে আজকে দেখলাম একটু আগে, এবং এটাই হওয়া উচিত ছিল অনেক আগে। এই জন্য আমি বলছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগকে রিকনসিলিয়েশনের কোন পথ বের করা যায় কিনা, বের করে তাদেরকে বাংলাদেশে এদের টোটালি বাদ দিয়ে, শেখ হাসিনা যতই উনি বলেন না কেন, উনি জানেন তার ক্যারিয়ার ইজ ওভার। উনি জানেন যে এটা, এবং এইটাতে আপনাকে একটা সত্য কথা বলি, আজকে যারা এখানে আছেন আপনারা কি জানেন যে সারা পৃথিবীর মানুষ এইটাতে মানে একমত যে মানুষ হত্যা করেছেন শেখ হাসিনা। বিচারিক প্রক্রিয়াটা দ্রুত হলো কি স্লো হলো, এটা নিয়ে কথা বলছে অনেকে। তাহলে এইটা কিন্তু মূল জায়গা, এবং
আপনি আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানেন কিনা আপনারা, আজকে এটা আসলে এই ক্লিপটা নিয়ে লাইভটা করা উচিত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস লেডিস এন্ড জেন্টলম্যান আজকে শুনলে খুশি হবেন, স্কাই নিউজ